পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার জন্য আমরা জানি যে কাস্টমস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটি সব মানুষ পত্রিকা বা টেলিভিশন খুললে দেখতে পারে। আমি এটাও একটা কৌশলের অংশ। আমি কৌশল বিষয়টা একটু বলতে চাই। আসলে কৌশলটা বিষয় ডিপেন্ড করে হচ্ছিল আপনার দেশের ইকোনমিটা এখন কোন স্টেজে আছে। পৃথিবীর প্রতিটি দেশ প্রথমে একটা দেশের জন্য রাজস্ব লাগে। খুব সহজে যদি রাজস্বটা আদায় করতে চান, খুব সহজেই, তাহলে কাস্টমস থেকে প্রথমে রাজস্বের যোগান আসে। আমাদের দেশেও কিন্তু কোনো এক সময় পর্যন্ত সবচেয়ে বেশি রাজস্ব আসতো কাস্টমস থেকে। অর্থাৎ তখন আমার ফোকাস থাকে হচ্ছে রাজস্ব আদায় করা, এবং যেহেতু রাজস্ব আদায় করার ফোকাস থাকে, এর জন্য ইম্পোর্ট ডিউটি বেশি থাকে, এবং ইম্পোর্ট ডিউটি বেশি থাকলে হয় কি, তখন মানুষের রিওয়ার্ড অফ মিসডুইংটা বেশি থাকলে মানুষ কিন্তু সেইটা মানে কোনো না কোনোভাবে ভেঙে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। যে কারণে একসময় আমাদের দেশে স্মাগলিং হতো প্রচুর পরিমাণে, এবং স্মাগলার নামে একটা শব্দও ছিল। পরবর্তীতে দেখা গিয়েছে কি, আমাদের দেশে যখন নিজস্ব শিল্পায়ন হয়েছে, তখন দেশীয় শিল্পগুলোই যখন এটা দিতে পারছে, অটোমেটিকভাবে কিন্তু বাইরের থেকে এটা যোগান দেওয়ার দরকার হয়নি। আর আমাদেরও আস্তে আস্তে দেখা গিয়েছে কাস্টমস থেকে আমাদের তখন কন্ট্রিবিউশনটা চলে এসেছে আমাদের ভিএটিতে। অর্থাৎ কাস্টমসের দিন দিন আমরা যখন এখন মধ্যম আয়ের দেশ হচ্ছি, পৃথিবীতে কিন্তু একটা দেশ যত উন্নত হবে তাকে কিন্তু কাস্টমস ডিউটি তত কমিয়ে ফেলতে হবে, এবং পৃথিবীর অনেক উন্নত দেশগুলো তো তুলনামূলকভাবে কাস্টমসের কোনো ডিউটিই নাই। এবং সেই সব দেশগুলোতে আসলে এক পর্যায়ে একটা দেশের আদর্শ রাজস্ব ব্যবস্থাপনা যখন মানে এনশিওর হবে, তখন প্রতিটি দেশেরই ইনকাম ট্যাক্স থেকে হচ্ছে সবচেয়ে, অর্থাৎ প্রত্যক্ষ কর যেটা ডাইরেক্ট ট্যাক্স, সেখান থেকে ম্যাক্সিমাম রেভিনিউ কন্ট্রিবিউট হবে। অর্থাৎ আমাদের দেশের ইকোনমির প্যাটার্ন, ইকোনমির কনটেক্সট অনুযায়ী আমাদের কৌশলটা আমরা ফিক্স করতে হয়, কখন আমরা রাজস্বকে আমরা মানে সবচেয়ে বেশি পরিমাণে প্রাধান্য দিব, কখন আমরা ট্রেড ফ্যাসিলিটেশনকে, যেমন আমাদের দেশে এখন বর্তমানে আমরা কাস্টমস ডিউটি কিন্তু কমিয়ে ফেলছি, কিন্তু আমরা ট্রেড ফ্যাসিলিটেট করার জন্য আমাদের মেইন ফোকাসটা দিয়েছি। কারণ কি, আমাদের দেশে একটা উদীয়মান অর্থনীতি, এখানে শিল্পায়ন হচ্ছে। যত দ্রুত আমরা এই শিল্পায়নের জন্য আমরা মানে আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করতে পারবো, ব্যবসায়ীদের তত বেশি ব্যবসা করার উপযোগিতা বৃদ্ধি পাবে। দেশীয় শিল্প সুরক্ষা আসলে সেটা কিভাবে? এক্স্যাক্টলি, সেটা হচ্ছিল একটা দেশীয় শিল্প। যদি পৃথিবীর আমাদের একটা দেশের শিল্প যখন তৈরি হয়, এটাকে বলি আমরা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি। একটা ইনফ্যান্টে যেমন একটু শক্ত হতে একটু সময় লাগে, এবং ওই সময়টাতে বাবা মা অথবা পরিবারের একটা সাহায্য লাগে, তাকে অন্তত নিজের সুরক্ষা নিজের তৈরি করতে পারে, যেন অতটুকু সময় পর্যন্ত কেউ না কেউ তাকে সাহায্য করতে হয়। তেমনিভাবে আমাদের এই ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিগুলো সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত কোনো না কোনোভাবে আমাদের তাদেরকে প্রোটেকশন দিয়ে তার সক্ষমতাটা বাড়াতে হয়। আপনি হয়তো ছোটোবেলায় হয়তো আপনিও দেখেছেন, আমাদের দেশে একটা কমন মানে স্মাগলিং আইটেম ছিল হলো শাড়ি। গ্রামে গ্রামে কিন্তু বাইরে ইন্ডিয়ান শাড়ি এসে এখানে উঠোনে বসে বসে বিক্রি হতো, ব্যাপক ছিল। আপনি কিন্তু এখন আর কোথাও পাবেন না এটা, বিকজ আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপ দ্যামসেলফ। আমরা নিজেরাই এখন যত সক্ষম শতভাগ। তেমনিভাবে আপনি দেখবেন যে আমাদের দেশের ইলেকট্রনিক্স আইটেমগুলো প্রচুর পরিমাণে এরকম আসার চেষ্টা করতো। আমাদের দেশে এখন অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু এটাতে যখন নিজেদের সক্ষমতা তৈরি হয়েছে, আমরা দেখেছি যে এইগুলোতে মিস ডিক্লারেশনের পরিমাণ অনেক কমে গিয়েছে, কারণ দেশীয় শিল্পগুলোই সক্ষমতা অর্জন করেছে যথেষ্ট পরিমাণে। এইভাবে ওকে, আমি একটু মশিউরের কথায় আরেকটু যোগ করি। সেটা হচ্ছে যে আপনার প্রশ্নের একটা অংশ ছিল যে বন্যপ্রাণী পরিবেশ কিভাবে রক্ষা হচ্ছে, এটা বিষয় ছিল। সেই অংশটি তো এটা আসলে আপনি জানেন যে আমি তো একটু আগেই আমরা বলেছি যে আসলে এয়ারপোর্টে কিংবা কাস্টম স্টেশনগুলোতে অথবা কাস্টম হাউসগুলোতে যেসব অফিসাররা থাকে, তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিটা কনসার্নমেন্টের সাথে এই কাজগুলো করে যাচ্ছে। তারা ক্ষতিকর বর্জ্য যাতে না আসতে পারে, যাতে ঢুকতে না পারে, কিংবা যে কোনো আইটেম আসলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আনছে কিনা সেটা আমরা দেখি। যেখানে আমাদের ইম্পোর্ট পলিসিতে বা পরিবেশ অধিদপ্তরের কোনো গাইডলাইন থাকে, সেগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত ফলো করি। ফলে সহজেই কিন্তু আমরা এটা মানে ওই ক্ষতিকর শরীরের জন্য ক্ষতিকারক বিষয় কিন্তু আমরা প্রোটেকশন দিয়ে থাকি। এছাড়া আপনি দেখবেন প্রতি বছরই যে পরিবেশ দপ্তর এবং অন্যান্য আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এখানে অনেকগুলো কনভেনশন আমরা ফলো করি। যে আমরা দেখছি যে মন্ট্রিল কনভেনশন, ব্যাসেল কনভেনশন, অন্যান্য কনভেনশনে ওখানে অনেকগুলো গাইডলাইন আছে। ওই গাইডলাইন কিন্তু আমরা
ফলো করি। এই গাইডলাইন অনুযায়ী আমাদের সমস্ত এসআরও এবং আদেশগুলো কিন্তু জারি করা আছে, সেগুলো আমরা ফলো করি। এছাড়া আপনি আমাদের মশহুর উল্লেখ করেছিল যে ওই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমরা 1963 সালের একটা আইন আছে, সেটাকে আমরা বলি সাইটস, কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড অফ ইনডেঞ্জার্স স্পেসিস। তার মানে হচ্ছে কোনো বন্য প্রাণী, কোনো অন্যান্য প্রাণী যেগুলো আসলে বিলুপ্ত প্রায়, এইসব পণ্য যাতে এক দেশ থেকে আরেক দেশে চোরাচালান না হয়ে কোনোভাবে যেতে পারে, সেই জন্য আমরা এই আইন অনুযায়ী আমরা দেখবেন আমরা অনেক সময় কচ্ছপ আটক করি, আমরা বিভিন্ন রকমের গুইসাপ আটক করি, বিভিন্ন রকমের বিভিন্ন এয়ারপোর্ট, কাস্টম হাউসগুলো, অথবা ধরেন একটা বিলুপ্ত প্রাণী হয়তো বিড়াল বা অন্য যে কোনো ধরনের জিনিস কেউ যদি নিয়ে আসে ব্যাগের মধ্যে করে বা লুকায়ে অন্য পাখি বা বিভিন্ন রকম, সেগুলো কিন্তু আমরা আটক করে থাকি সব সময়। এবং ইভেন আপনি দেখবেন যে একটা গরুর কেস নিয়ে এয়ারপোর্টে আটক করছিল, সেটা নিয়ে অনেক কেস আপনারা বিগত 1-2 বছর ধরে দেখেছেন যে এটার অনেক ঘটনা হয়েছে। তো এই ধরনের কাজগুলো তো আমরা ওই আমাদের রেভিনিউ আদায়ের পাশাপাশি কিন্তু করে যাচ্ছি। গরু আনার বিষয়টিও আমরা দেখেছি। কুরবানির না, অনেক সময় আমরা যেটা এখন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি বলা চলে যে ওইভাবে আর আসে না, ইম্পোর্ট করেও ওটা ইম্পোর্টও ব্যান্ড, আমাদের নিজস্ব ফার্মিং করে গরু হচ্ছে। কিন্তু কেউ যদি এনে ফেলে চুরাই করে, তাহলে সেটা আটক করা হয় এবং সেটা নিলাম করে বা যে কোনো পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়। তো আমরা যেটা বলতে যাচ্ছি যে আপনার মানে এই সাথে আমরা ওই সবগুলো ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করি। যেমন ধরেন আমরা খামার বাড়ির সাথে এগ্রিকালচার কোনো পণ্য কোনো যদি যেগুলো আনতে পারে না, সেটা খামার বাড়ির সাথে এগ্রিকালচার এক্সপেনশন ডিপার্টমেন্টের মধ্যে যোগাযোগ করি, তার সার্টিফিকেট নিয়ে আসতে বলি, তার সার্টিফিকেট যদি না পাই তাহলে এটা ব্যান্ড, সেটা বাজেয়াপ্ত করা হয়। যদি পশু পাখির ক্ষেত্রে কোনো হয় তাহলে আমরা মৎস্য পশুপালন বিভাগ আছে, সেই বিভাগের সাথে আমরা যোগাযোগ করে এই কাজগুলো করছি এবং অনলাইনে থেকে এই কাজগুলো করছি। সেই জন্য আমি বলবো যে আসলে রেভিনিউ আদায়ের পাশাপাশি আমরা কিন্তু অতিরিক্ত এই যে আজকের যে থেম আমরা আলোচনা করছি। বশির রহমান, আপনি বন্যপ্রাণী নিয়ে বলতে যাচ্ছিলেন, বিষয়টা বলেছিলেন। আসলে দুটো বিষয় বলি। একটি হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ বলতে পৃথিবীতে দেখবেন যে খুবই অস্তিত্ব সংকটে রয়েছে এরকম কিছু প্রাণীকুল আছে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো কিন্তু প্রতিটি দেশেই এটা কিন্তু একদম নিষিদ্ধ, এটাকে মানে আপনার কেনা বেচা করা। তো এইটা আমাদের দেশে কিছু প্রজাতি আছে এরকম, যেটা বিদেশে এগুলোকে অবৈধভাবে পাচারের একটা সম্ভাবনা থাকে সব সময়। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কিছু ওষুধ তৈরি করার জন্য, কিছু ভেষজ ওষুধ তৈরি করার জন্য পৃথিবীর কিছু দেশে আমাদের বনরুই এবং গুইসাপ এদের কিছু চাহিদা তৈরি হয়েছে। আমাদের একদম বিলুপ্ত প্রায় কিন্তু অনেক প্রাচীন প্রজাতির কাছিম পাওয়া যায় আমাদের দেশে, যেগুলো পাচারের জন্য দেখেছি যে অনেক সময় আমরা এখানে এয়ারপোর্টে আটক করেছি। তেমনিভাবে পৃথিবীর কিন্তু বেশ কিছু আপনার দুষ্প্রাপ্য মনে করেন পাখি রয়েছে, যেগুলো কিন্তু ওইসব দেশগুলোতে হয়তো এগুলো ট্রেডটা নিষিদ্ধ করা আছে, যেগুলো অন্য কোনো পণ্যের ডিক্লারেশন দিয়ে মিথ্যে ঘোষণা দিয়ে আমাদের দেশে হয়তো এটা চাহিদা আছে, মানুষজন কিনতে চায় বেশি দামে। তখন দেখা গেছে যে আমরা ওই কেউ যদি এটা অবৈধ ঘোষণা দিয়ে আনতেও চায়, তখনও আমরা সেটা আটক করি। এবং আটক পরবর্তীতে সাধারণত এটার যেটা হয় যে আমরা তো এই প্রাণীগুলোকে আটক করেছি, কিন্তু এগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং এগুলোর যার যার জন্য যেই সংস্থাগুলো এটার জন্য বিশেষায়িত, আমরা সাধারণত এটা আটক করার পরে তাদের কাছে এটা হস্তান্তর করে দিই। আর এইটা হচ্ছিল নিষিদ্ধ, কিন্তু গরু কিন্তু নিষিদ্ধ না, গরুতে কিন্তু একটা মিনিমাম ডিউটি আছে। তো গরুর ক্ষেত্রে যেটা হয়, এটা আসলে রেভিনিউ থেকেও এটা সামাজিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা অধিকাংশ সময় দেখা যেত যে আগে কোরবানির ঈদের সময় আমাদের দেশে ওই দিক থেকে প্রচুর গরু আসতো এবং এই দেশ থেকে আবার কোরবানির পরবর্তীতে চামড়াটা ওইখানে যেত। কিন্তু বর্তমানে আমাদের দেশে আসলে এই খামারের যে কার্যক্রমগুলো,
এটা প্রাণী সম্পদের এই যে ব্যবহার এবং এটা সমৃদ্ধি যথেষ্ট হওয়াতে আমরা আমাদের দেশ কিন্তু বর্তমানে এটাতে একদম কিছু কিছু বড় বড় প্রতিষ্ঠানকে দেখেছি আমরা, যে আমরা শুধু পার্শ্ববর্তী দেশ না, অন্য বিদেশ থেকেও, ইউরোপ আমেরিকা থেকেও দেখা যায় যে কোরবানির আগে বিশাল বিশাল আকারের গরু নিয়ে আসে। এইগুলো এটার ক্ষেত্রে আমি যদি বলি, আপনি হয়তো সম্ভবত ব্রাহ্মা প্রজাতির একটা গরুর প্রজাতি আমদানি নিয়ে আমরা মানে অনলাইন হয় জিনিসগুলো। এটার বিষয়টা হচ্ছে হলো আমাদের এই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কোন কোন প্রাণীগুলো আনা যাবে না এটার একটা নিষিদ্ধ তালিকা আছে। অর্থাৎ যেগুলো এনে আমাদের দেশীয় প্রজাতির সাথে যদি কোনো কারণে ক্রস ম্যাচিং করা হয়, তখন দেখা যাবে যে আমাদের দেশের এক্সিস্টিং যে স্পেসিসগুলো রয়েছে সেগুলোর অস্তিত্ব সংকটে পড়তে পারে। যেমন ব্রাহ্মাটাই যদি বলেন, ব্রাহ্মাটা তো প্রচুর মানে এর কিন্তু প্রচুর পরিমাণে মাংস হবে এবং অস্বাভাবিকভাবে মাংসটা বৃদ্ধি পাবে, কিন্তু এর প্রজনন এবং অন্যান্য জিনিসগুলো কিন্তু আমাদের মতো না, আমাদের দেশীয় যে মানে জাতগুলো রয়েছে তার সাথে এটা মিলবে না। এর জন্য আমাদের কিন্তু যেই জাতগুলো আমাদের দেশীয় প্রজাতির সাথে মিলে, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান থেকে শুরু করে কিছু প্রজাতি আছে, সেগুলো কিন্তু আবার আনতে দেয়। আর যদি নিষিদ্ধ না হয়, প্রপার ডিক্লারেশন দিয়ে, ডিউটি দিয়ে কিন্তু আনতে পারে।